হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেলওয়ে গুরুকুল পাঠশালা। তোমাদেরকে রেলওয়ে গুরুকুল পাঠশালাতে স্বাগত। আমরা যে সিরিজটা কন্টিনিউ করেছিলাম 2025-এ আন্ডার গ্র্যাজুয়েটের পিআইকিউগুলো, সেগুলির আজকে তার ফিফথ ক্লাস জিওগ্রাফি পার্টের। তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে নাও। আর আমি আমাদের প্লেলিস্ট থেকে তোমাদের স্ট্রিক জিকেটা করিয়েছি, সেটা অবশ্যই ওখান থেকে দেখে নেবে। আর আমাদের এই ক্লাসের ফ্রি পিডিএফ পেতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আমাদের টেলিগ্রামে এখন যাবতীয় রেলের খবর দেওয়া হয়। আর আমাদের এই চ্যানেলেই রেলওয়ে গুরুকুল পাঠশালাতে তোমাদের জন্য ফ্রি এনসিইআরটি ক্লাস করাচ্ছেন তোমাদের অভিষেক দা, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, সরি, যেই টেকনিশিয়ানকে টার্গেট করে। তো আজকে আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের 2025 সালের ক্লাস 5-এর প্রথম প্রশ্ন 91। গ্রীষ্মকালে ভারতীয় উপমহাদেশে কোন ধরনের চাপ তৈরি হয় যা মৌসুমী বায়ুকে আকর্ষণ করে? অপশান ক, ভূমির ওপর ঘূর্ণিঝড়। অপশান খ, ভূমির ওপর উচ্চচাপ। অপশান গ, ভূমির ওপর ঘূর্ণিঝড় বিরোধী উচ্চচাপ। অপশান ঘ, ভূমির ওপর নিম্নচাপ। অপশান ঘ, এই ভূমির ওপর নিম্নচাপ। তাহলে গ্রীষ্মকালে ভারতীয় উপমহাদেশে কোন ধরনের চাপ তৈরি হয়? ভূমির ওপর নিম্নচাপ, এই মৌসুমী বায়ুকে কেন্দ্র করে। তাহলে কি ফ্যাক্ট আছে একটু দেখে নিই। ভূমির ওপরে অ্যান্টিসাইক্লোনিক উচ্চচাপ কিভাবে তৈরি হয়? একটি অ্যান্টিসাইক্লোনিক উচ্চচাপ একটি উচ্চচাপ ব্যবস্থা উপস্থাপনা করে যা স্থিতিশীল এবং শুষ্ক পরিস্থিতি তৈরি করে, যা মৌসুমী বায়ু আকর্ষণের জন্য উপযুক্ত নয়। এই ধরনের সিস্টেম সাধারণত পরিষ্কার আকাশ এবং কম বৃষ্টিপাতের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন 92। কোন মূল্যবান গাছটি মূলত পশ্চিম হিমালয়ে জন্মায় এবং নির্মাণ কাজে ব্যবহৃত হয়? অপশান ক, রডোডেনড্রন। অপশান খ, ম্যাগনোলিয়া। অপশান গ, দেওদার। অপশান ঘ, সিনকোনা। অপশান গ, দেওদার। তাহলে পশ্চিম হিমালয়ে জন্মায় কোন গাছ? এই দেওদার গাছ। এই দেওদার উইপোকা এবং কীট পতঙ্গ বিরোধী হিসাবে পরিচিত, যা এটিকে কাঠামো নির্মাণের জন্য একটি পছন্দ করে তোলে, বিশেষ করে এমন অঞ্চলে যেখানে এই ধরনের সমস্যা দেখা যায়। এই গাছটি ভারতের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং ধর্মীয় তাৎপর্যের সাথেও জড়িত। দেহদার নামটি সংস্কৃত শব্দ দেবদারু থেকে এসেছে, যার অর্থ হলো ঈশ্বরের কাঠ। এটার অর্থ কি? ঈশ্বরের কাঠ, এই দেওদার শব্দের অর্থ। নেক্সট প্রশ্ন 93। ভারতে প্রতিষ্ঠিত প্রথম জীবমণ্ডল সংরক্ষণাগার কোনটি? অপশান ক, নীলগিরি। অপশান খ, নন্দা দেবী। অপশান গ, সুন্দরবন। অপশান ঘ, মান্নান উপসাগর। অপশান ক, নীলগিরি। এই নীলগিরি হলো প্রথম জীবমণ্ডল সংরক্ষণাগার। এটি 1986 সালে সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। এটির পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত এবং তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক গণরাজ্য জুড়ে বিস্তৃত। পরীক্ষায় আসে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়। আর আমাদের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? নীলগিরি। নন্দা দেবী, এটি 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসে। সুন্দরবন, এটি 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মান্নান উপসাগর, এটি 1989 সালে। তাহলে সুন্দরবন আর মান্নান উপসাগর একই সালে, মানে 1989। সরি। নেক্সট প্রশ্ন 94। উপদ্বীপীয় মালভূমিকে ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল কেন বলা হয়? অপশান ক, সাম্প্রতিক আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্পের ফলে এটি গঠিত, নাকি এটি ঘন ঘন প্লেট সংঘর্ষণের অঞ্চলে অবস্থিত, এটি কম ভূমিকম্পের ক্রিয়াকলাপ সহ একটি প্রাচীন ঢালা অঞ্চলে অবস্থিত, নাকি এটি সক্রিয় ফল্ট সহ একটি তরুণ ভাঁজ পর্বত ব্যবস্থার অংশ? কোনটি? অপশান গ, এটি কম ভূমিকম্পের ক্রিয়াকলাপ সহ একটি প্রাচীন ঢাল অঞ্চলে অবস্থিত। নেক্সট প্রশ্ন 95। এর আগের 4টে ক্লাসে আমি 1 থেকে
প্রায় 90টার মতো কোশ্চেন করিয়েছি। আজকে 91 থেকে শুরু হয়েছে। তো 95-এ কি বলেছে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নগর জনসংখ্যার শতকরা হার কত? অপশান ক 31.2%, অপশান খ 35.3%, অপশান গ 39.40%, অপশান ঘ 36.4%। কোনটি? অপশান ক 31.2%। তাহলে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নগর জনসংখ্যার শতকরা হার কত? 31.2%। এই আদমশুমারি 2011 এটি ছিল 15তম আদমশুমারি এবং স্বাধীন ভারতের 7তম আদমশুমারি। এটা জনগণনা 2011 কমিশনার কে ছিল? সি চন্দ্রমৌলি। পরীক্ষায় আসে। স্লোগান কি ছিল 2011 সালের? আমাদের আদমশুমারি, আমাদের ভবিষ্যৎ। জেলার সংখ্যা কত ছিল? 640টি। সবচেয়ে বেশি কোন রাজ্যে জেলা আছে বলতো? উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি জেলা আছে, ইউপিতে। শহরের সংখ্যা 7,933, গ্রামের সংখ্যা 64,930,000। নেক্সট প্রশ্ন 96, ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রধান কারণ কি? অপশান ক মরুভূমি থেকে স্থানীয় বায়ু প্রবাহিত হয়, অপশান খ আটলান্টিক থেকে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, অপশান গ স্থল ও সমুদ্রের ভিন্ন ভিন্ন উত্তাপ, অপশান ঘ জলভাটার প্রভাব। অপশান গ স্থল ও সমুদ্রের ভিন্ন ভিন্ন উত্তাপ। নেক্সট প্রশ্ন 97, লাহুলা এবং পাংহুয়ালা ভারতের কোন রাজ্যে পাওয়া যায় এমন প্রধান উপজাতি? হিমাচল প্রদেশ, নাকি আসাম, নাকি ঝাড়খণ্ড, নাকি গোয়া? অপশান ক হিমাচল প্রদেশে এই লাহুলা এবং পাংওয়ালা ভারতের এই উপজাতি পাওয়া যায়। তাহলে সাঁওতাল উপজাতি, একটা কথা বলে রাখি, আমি যে ফ্যাক্টগুলো দিই সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর জিকে মানে শুধু বলেছি, আগে বলেছি, এখনো বলছি, জিকে মানে শুধু একবার পড়ে চলে গেলাম তা না, বারবার রিভিশন করতে হবে, না হলে কিন্তু ভুলে যাবে। আর সায়েন্স তো অবশ্যই প্র্যাকটিসের জিনিস পড়তে হবে, জিওগ্রাফিও তো আছে, সরি জিওগ্রাফি না, রিজনিং, ম্যাথ, এগুলো প্র্যাকটিসের জিনিস প্রচণ্ড। এখন যা কম্পিটিশন। তো সাঁওতাল উপজাতি ভারতের তৃতীয় বৃহত্তম উপজাতি। ভারতের তাহলে তৃতীয় উপজাতি কোনটা? তৃতীয় বৃহত্তম সাঁওতাল। পরীক্ষায় আসে। যা প্রধানত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম ইত্যাদি রাজ্যে বসবাস করে। তাহলে 2001 সালের আদমশুমারি অনুসারে, এটা কিন্তু 2011 না, 2001 সালে, আবার বলছি 2011 না, 2001 সালের আদমশুমারি অনুসারে সাঁওতাল উপজাতি পশ্চিমবঙ্গের মোট উপজাতীয় জনসংখ্যার 51% গঠন করে। এর পরেও রয়েছে ওরাও এবং মুন্ডাস, 14% রয়েছে ওরাও, মুন্ডাস আছে 7.8%। তো মুন্ডা তারা দক্ষিণ পূর্ব এশিয়ার উপজাতীয় সম্প্রদায় এবং ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে, ছত্তিশগড়, উড়িষ্যা এবং বিহারে পাওয়া যায়। এই মুন্ডা উপজাতি কোথায় কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে। এই মুন্ডা উপজাতি 1/4 সম্প্রদায় খ্রিস্টানকে তাদের ধর্ম হিসেবে গ্রহণ করেছে। তাহলে কত শতাংশ? 1/4 সম্প্রদায় খ্রিস্টানকে তাদের ধর্ম হিসেবে গ্রহণ করেছে। চেঞ্চু, এটি একটি আদিম উপজাতি যা বেশিরভাগই অন্ধ্রপ্রদেশের রাজ্যে পাওয়া যায়। চেঞ্চু এর পরীক্ষা আসে, চেঞ্চু উপজাতি কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশের। এগুলি প্রধানত মেহবুবনগর, নালগোন্ডা, গুন্টুর, কুর্নুল ইত্যাদি জেলায় পাওয়া যায়। এই অন্ধ্রপ্রদেশের জেলাগুলো। জঙ্গিল উপজাতি, এই উপজাতি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায়, আসে পরীক্ষা এটাও। সরি। নেক্সট প্রশ্ন 98, দাক্ষিণাত্য মালভূমির পূর্ব সীমানা কোন পর্বতমালা দ্বারা গঠিত? অপশান ক পশ্চিমঘাট, অপশান খ সাতপুরা পর্বতমালা, অপশান গ বিন্ধ্য পর্বতমালা, অপশান ঘ পূর্বঘাট পর্বতমালা। অপশান ঘ পূর্বঘাট পর্বতমালা। এই আমাদের রেলওয়ে গুরুকুল পাঠশালাতে পুরো রেলওয়েকে টার্গেট করে পড়ানো হয়। পুরো রেলওয়ে এক্সাম ওরিয়েন্টেড করে টার্গেট করে আমরা পড়াচ্ছি। যে কোশ্চেনগুলো তুলছি সেগুলো কিন্তু রেলওয়ের জন্যই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আদার্স কোনো এক্সামে গুরুত্বপূর্ণ না।
পুরো রেলওয়ের পিআইকিউ সায়েন্স সব রেলের জন্য পড়ানো হবে এখানে আমাদের এই চ্যানেলে। তো নেক্সট প্রশ্ন 99। আর একটা কথা বলে রাখি, আমাদের যা আমরা স্টাডি ম্যাটেরিয়াল দিচ্ছি সেগুলো গিয়ে তোমরা ভালোভাবে পড়ো, তো নিজেই বুঝতে পারবে আমরা কতটা স্টাডি ম্যাটেরিয়াল দিচ্ছি, কতটা গুরুত্বপূর্ণ। পরীক্ষায় মক লাগাও দেখতে পাবে, নিজেরাই উপকরণ বুঝতে পারবে। পূর্ব উপকূলীয় সমভূমিতে উপহ্রদ তৈরির মূল কারণ? অপশন ক ভূ গঠনগত কার্যকলাপ এবং ফল্ট লাইনের পরিবর্তন। অপশন খ নদীর জমা এবং উপকূল বরাবর তরঙ্গের ক্রিয়া। অপশন গ অগভীর উপকূল রেখা বরাবর বালি জমা। অপশন ঘ প্রবাল প্রাচীরের বিকাশ এবং আগ্নেয়গিরির দ্বীপপুঞ্জ। অপশন খ নদীর জমা এবং উপকূল বরাবর তরঙ্গের ক্রিয়া। তাহলে পূর্ব উপকূলীয় সমভূমিতে উপহ্রদ তৈরির মূল কারণ কি? নদীর জমা এবং উপকূল বরাবর তরঙ্গের ক্রিয়া। অপশন খ। নেক্সট প্রশ্ন 100। 100টা কোশ্চেন আমি করিয়েছি তোমাদের, এর আগের ক্লাসে করিয়েছি 90টা, আজকে করাচ্ছি 90 থেকে 110টা পর্যন্ত করাবো। এভাবে আমি সিরিজটা কন্টিনিউ করছি তোমাদের সাথে। তো এরপরে থাকবে হিস্টোরি, আগেই বলেছি আবারও বলছি হিস্টোরি, এভাবে চলবে ইকোনমিক্স। আর যে আমি ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো দিচ্ছি না, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসে বারবার পরীক্ষায়, বারবার কিন্তু বলছি পরীক্ষায় আসা প্রশ্ন তোমরা মিলিয়ে নিতে পারো পিআইকিউ থেকে। এই যেমন জাতীয় জলপথ 2 ব্রহ্মপুত্র নদীর সঙ্গে সম্পর্কিত, পরীক্ষা আসে জাতীয় জলপথ 2 কোন রাজ্যে আছে, কোন নদীর সাথে সম্পর্কিত, সেই নদীর ওপরে কোন দ্বীপ আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা কিন্তু আমি বলছি, আমার ফ্যাক্টগুলো বারবারই বলছি, কিন্তু তোমরা হয়তো কেউ গুরুত্ব দিচ্ছ না, আমি জানি। আমাদের ভিউজ কম হচ্ছে, তোমরা এড়িয়ে যাচ্ছ আমাদের চ্যানেলটাকে, কিন্তু আমি বারবার বলছি আমাদের চ্যানেলের মেটেরিয়ালগুলো দেখো, কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের সিলেকশন মানে আমাদের সিলেকশন। তোমরা যদি একজনের সিলেকশন পাও সেটাই আমাদের সিলেকশন, সেটাই আমরা গর্ববোধ করবো সেখান থেকেই। তো 100 নম্বরে কি বলছে? হলদিয়া সাগর এবং প্রয়াগরাজের মধ্যে নিম্নলিখিত কোন একটি জাতীয় জলপথ? অপশন ক জাতীয় জলপথ 4। অপশন খ জাতীয় জলপথ 3। অপশন ক জাতীয় জলপথ 2। অপশন ঘ জাতীয় জলপথ 1। তাহলে কি অপশন ডি জাতীয় জলপথ 1। এই NW1টা হচ্ছে বৃহত্তম জলপথ ভারতের, এটা হচ্ছে বৃহত্তম, লার্জেস্ট জলপথ এটি। তাহলে হলদিয়া এবং প্রয়াগরাজের মধ্যে মিলিত করেছে এই জাতীয় জলপথ 1 NW1। তাহলে জাতীয় জলপথ 4 কি আছে? এই জলপথটি মূলত অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরি জুড়ে বিস্তৃত। এতে গোদাবরী ও কৃষ্ণা নদীর কিছু অংশ এবং খাল অন্তর্ভুক্ত রয়েছে। পরীক্ষা আসে কিন্তু, বারবারই আমি কিন্তু বলছি। জাতীয় জলপথ 3 কি আছে? এটি ভারতের কেরালার পশ্চিম উপকূলে খাল ব্যবস্থা অবস্থিত এবং কোলাম থেকে কোট্টাপুরম পর্যন্ত বিস্তৃত। জাতীয় জলপথ 2 কি আছে? এই জলপথে আসামের রাজ্যে অবস্থিত এখানে, এবং ধুরবির মতো ব্রহ্মপুত্র নদও এখানে রয়েছে। এই জাতীয় জলপথ 2 ব্রহ্মপুত্রের নদের সঙ্গে যুক্ত। এই আসামে একটি আছে, ওই ব্রিজ আছে, সেই ব্রিজের নামটা কি বলতো? সবচেয়ে বৃহত্তম ব্রিজ ইন্ডিয়ার ভেতরে, ভূপেন হাজারিকা ব্রিজ। সরি, পরীক্ষা আসে সেটা, ভূপেন হাজারিকা ব্রিজ। এই ভূপেন হাজারিকা ব্রিজ নামকরণ করেছে ওখানকার একজন গায়ক ছিল, আসামিয়া গায়ক, ভূপেন হাজারিকা নামের একজন ব্যক্তির নাম স্মরণে তাকে নামকরণ করা হয়েছে ওই ব্রিজটার। নেক্সট প্রশ্ন 101। নিম্নলিখিত কোন স্থানীয় বাতাস শীতকালে তামিলনাড়ুতে বৃষ্টিপাত ঘটায় বলে জানা যায়? অপশন ক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। অপশন খ নরস্টার। অপশন গ জেট স্ট্রিম। অপশন ঘ উত্তর পূর্ব মৌসুমী বায়ু। অপশন ঘ উত্তর পূর্ব মৌসুমী বায়ু। নেক্সট প্রশ্ন 102। ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ উচ্চতা উচ্চতা না কেন হবে, সর্বোচ্চ শৃঙ্গ হবে এখানে, সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতা রয়েছে এখানে হবে, সর্বোচ্চ শৃঙ্গ এখানে লিখে নেবো, সর্বোচ্চ শৃঙ্গ। অপশন ক হিমাচল প্রদেশ। অপশন খ সিকিম। অপশন গ অরুণাচল প্রদেশ। অপশন ঘ উত্তরাখণ্ড। এই পোক বাদে এই সিকিমেই সবচেয়ে সর্বোচ্চ উচ্চ শৃঙ্গ রয়েছে। সবচেয়ে উচ্চ শৃঙ্গ কি বলতো? সর্বোচ্চ এই সিকিমে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, এটি 3য়তম। তাহলে কি পোক বাদে ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ উচ্চতা রয়েছে সিকিম রাজ্যে, সিকিমের উত্তর পশ্চিম অংশে। এ দেখো কাঞ্চনজঙ্ঘা,
যা উচ্চতা কত 8,586 মিটার উঁচু, ভারতের সর্বোচ্চ বৃহত্তম শৃঙ্গ এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। পরীক্ষায় আসে, আমরা সবাই জানি এটা। এটি নেপাল ভারত সীমান্তে অবস্থিত হলেও এর প্রধান অংশ রয়েছে সিকিমে। গুরুত্বপূর্ণ, আমি যে ফ্যাক্টগুলো দিচ্ছি বারবারই বলছি, সেগুলো কিন্তু ভিভিআই আর গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে বারবার রিপিটেড ওগুলো। তাহলে যে আর অন্যান্য অপশনগুলো আছে সেগুলো একটু দেখে নেই। ওখানকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? হিমাচল প্রদেশের রিউপুরগিল 6,816 মিটার, অরুণাচল প্রদেশের কংটো 7,042 মিটার, উত্তরাখণ্ডের নন্দা দেবী 7,816 মিটার। সরি, এগুলো কিছু না। তো নেক্সট প্রশ্ন 103। এই উচ্চতম শৃঙ্গগুলোও না মুখস্থ রেখো অবশ্যই। 103। আর প্রিভিয়াসের কোশ্চেনগুলো তো তোমাদের করতেই হবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিভিয়াসেরগুলো, যেহেতু রেল বলেছে প্রত্যেক বছর পরীক্ষা নেবে। যেগুলো আমরা এসএসসি দেখে এসেছি যে প্রত্যেক বছর পরীক্ষা নিয়েছে, তো প্রিভিয়াসের থেকে কোশ্চেন তুলেছে, তো রেলেও তুলবে, এটা গ্র্যান্ড সহকারে বলে দিতে পারি 100%। 103 নেক্সট প্রশ্ন। ব্লসম শাহর কেরালা এবং তার আশেপাশের কোন ফসলের ফুল ফোটে? অপশন ক তুলা, অপশন খ কফি, অপশন গ চা, অপশন ঘ সূর্যমুখী, অপশন খ কফি। এই কফি হলো ব্লসম শাহরের শাওয়ার। এই কর্ণাটকে দু ধরনের কফি চাষ করা হয়, একটা আরাবিকা, এই যে আরাবিকা এবং রোবাস্টা, এই দুটো হয় কর্ণাটকে মূলত। আর ভারতেও মূলত এই দুটি কফি চাষ করা হয়, এই দুই ধরনের। পরীক্ষায় আসবে এটা। ভারত বিশ্বের 7ম কফি উৎপাদনকারী দেশ, যার মধ্যে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালার রাজ্যগুলির কফি উৎপাদন অন্যতম। তাহলে ভারত বিশ্বের 7ম কফি উৎপাদনকারী দেশ। নেক্সট প্রশ্ন 104। সমুদ্র বিদ্যায় হ্যালোকিলিন শব্দটি কি বোঝায়? অর্থাৎ হ্যালোকিন শব্দটির অর্থ কি বা মানে কি? লবণাক্ততার দ্রুত পরিবর্তন সহ একটি স্তর, নাকি চাপের দ্রুত পরিবর্তন সহ একটি স্তর, নাকি সর্বোচ্চ অক্সিজেন ঘনত্ব সহ একটি অঞ্চল, নাকি তাপমাত্রা দ্রুত পরিবর্তন সহ একটি স্তর? অপশন এ, এই লবণাক্ত দ্রুত পরিবর্তন সহ একটি স্তরকে বলা হয় হ্যালোকিন। এই প্রশ্নগুলো সবই 2025 সালের পিআইকিউতে আসা, তোমরা মিলিয়ে নিতে পারো, যেগুলো আন্ডার গ্রাজুয়েট এসছে 2025 সালের জিওগ্রাফির মধ্যে, এগুলো আছেই আছে, কারণ আমি সেখান থেকেই তোমাদেরকে তুলে করাচ্ছি, তার সঙ্গে ইম্পর্টেন্ট যেগুলো ফ্যাক্ট আসার মতো সেগুলো আমি দিচ্ছি তোমাদের সাথে। তো নেক্সট প্রশ্ন, এই যে ফ্যাক্টগুলো না খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি। 105। ভারতের কোন ভৌগোলিক অঞ্চলে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ কুমায়ুনি ভাষায় কথা বলে? সরি, তাহলে কুমায়ুনি ভাষায় কথা বলে কোন রাজ্যে? উত্তরাখণ্ড, নাকি পশ্চিমবঙ্গ, নাকি জম্মু কাশ্মীর, নাকি হিমাচল প্রদেশ? আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে বাংলা ভাষা, জম্মু কাশ্মীরে হিন্দি আছে, তাহলে কি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কুমায়ুনি ভাষায় কথা বলে উত্তরাখণ্ডে। তাহলে কুমায়ুনি ভাষার বৈশিষ্ট্য কি? এটি দেবনাগরী লিপিতে লেখা হয়, যা হিন্দি ও সংস্কৃতের জন্য ব্যবহৃত। এর বৈশিষ্ট্যটা একটু জেনে রাখবে। ভাষাটির বেশ কয়েকটি উপভাষা রয়েছে, যার মধ্যে জোহারি, আসকোটি, চোগাড়িয়াখিয়া, খাস পারজিয়া অঞ্চল এবং সম্প্রদায়ের উপর ভিত্তি করে ভিন্নতা দেখা যায়। ইউনেস্কো অ্যাটলাসে কুমায়ুনি একটি বিপন্ন ভাষায় বিশ্ব অ্যাটলাসে ঝুঁকিপূর্ণ ভাষা হিসাবে তালিকাভুক্ত। তাহলে এই কুমায়ুনি ভাষা কি ঝুঁকিপূর্ণ? ইউনেস্কোর অন্তর্ভুক্ত হয়েছে ঝুঁকিপূর্ণ ভাষা হিসাবে কোনটি যদি বলে যে রয়েছে, তাহলে কি বলবা? কুমায়ুনি ভাষা। এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। এর কোন কোন সম্প্রদায় আছে? বিভিন্ন উপভাষা আছে, জোহারি, খাসপরজিয়া, চৌগাড়ি, আসকটি। নেক্সট প্রশ্ন 106। কোন মাটি অম্লীয় প্রকৃতির এবং উচ্চ বৃষ্টিপাতের অঞ্চলে পাওয়া যায়? অপশন ক লাল মাটি, অপশন খ কালো মাটি, অপশন ক পলি মাটি, অপশন গ ল্যাটেরাইট মাটি। কোনটি? অপশন ঘ ল্যাটেরাইট মাটি হচ্ছে এই অম্লীয় প্রকৃতির এবং উচ্চ বৃষ্টিপাতের অঞ্চলে পাওয়া যায়। তাহলে লাল মাটি কি? এই মাটি কিছু অম্লীয় হতে পারে, তবে এটি সাধারণত কম বৃষ্টিপাতের অঞ্চলে স্ফটিক আগ্নেয় শিলা থেকে তৈরি হয় লাল মাটি। ল্যাটেরাইট মাটির মতো তীব্রভাবে অম্লীয় বা উচ্চ বৃষ্টিপাতের বৃষ্টিযুক্ত নয় এটি, তাহলে এটি কম বৃষ্টিপাত হয়, লাল মাটি কম বৃষ্টিপাতে।
আর আগ্নেয় শিলা থেকে তৈরি। সরি, কালোমাটি কি? কালোমাটি সাধারণত ক্ষারীয়, এটা কিন্তু নোনতা, ক্ষারীয়, পিএইচ 7 বেশি। এটা আমরা সবাই জানি পিএইচ 7 কম থাকলে এটা অম্ল হয়, আর পিএইচ 7 মানে স্কেলের বেশি থাকলে সেটা ক্ষারীয় বা নিরপেক্ষ প্রকৃতির হয়, এবং এটি আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি হয়, উচ্চ বৃষ্টিপাত অঞ্চলে নয়। তাহলে কালো মাটি হচ্ছে ক্ষারীয়, লাল মাটি হচ্ছে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে, এটি অম্লীয় হতে পারে এই লাল মাটি। তাহলে পলিমাটি সাধারণত উর্বর। তাহলে প্রশ্ন দেয় কোন মাটি সবচেয়ে উর্বর আর কোন মাটি সবচেয়ে বেশি পাওয়া যায়। এই পলিমাটি সবচেয়ে বেশি পাওয়া যায় ভারতে। নিরপেক্ষ প্রকৃতির হয়, এটি নদী অববাহিকা এবং প্লাবন ভূমিতে পাওয়া যায়, উচ্চ বৃষ্টিপাতের ফলে অম্লীয় হয় না। এই পলিমাটি অঞ্চলেই কিন্তু ভাবর আমরা দেখতে পাই, ভাবর, যেহেতু এই নদীর ধারে থাকে বেশি পলিমাটিটা, এই নদী অববাহিকা। নেক্সট প্রশ্ন 107, রিহান জলবিদ্যুৎ প্রকল্পটি উত্তর প্রদেশের কোন জেলায় অবস্থিত? অপশন ক সাহারানপুর, অপশন খ সোনভদ্র, অপশন গ রবার্টসগঞ্জ, অপশন ঘ গুনা, অপশন খ সোনভদ্র। তাহলে রিহান জলবিদ্যুৎ প্রকল্পটি উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থিত? সোনভদ্র। তাহলে রিহান বাঁধ, এটি কিন্তু একটি কৃত্রিম বাঁধ, গোবিন্দ বল্লভ পন্ত সাগর নামে এটি পরিচিত। এটি উত্তরপ্রদেশে অবস্থিত, এই বলে দিয়েছে উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় পিপড়িতে রিহান নদীর ওপরে নির্মিত। জেলার পিপড়ি বলে একটা জায়গা আছে, সেখানকার এই জেলার একটি জায়গা হলো পিপড়ি, সেখানে রিহান নদীর ওপরে অবস্থিত। তাহলে কোন নদী? রিহান বা জলবিদ্যুৎ, রিহান নদী। এটা আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ বললাম এক্ষুনি, এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষা এগুলো আসে, বিভিন্ন বাদ তোমাদের আমি করাবো স্ট্রিক জিকেতে বা ভূগোলে যাই বলো না, কারণ আমি ইউটিউবে তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে আসবো। ড্যান্স, স্ট্রিক জিকে যে ড্যান্স যে মূলত পরীক্ষা আসে, আর এখন তো একটা কারেন্ট অ্যাফেয়ার্স বড় জায়গা নিয়ে নিয়েছে, আর বিভিন্ন ড্যান্স তোমাদের ফ্রি আমি তোমাদের এই ইউটিউবেই তোমাদের প্রাচীন ভারত, প্রাচীন ইতিহাসটা করাবো, সেখান থেকে করে নিতে পারো তোমরা। আর বিভিন্ন যে স্ট্রেজিকের পার্ট আছে, ড্যান্স, ফেস্টিভ্যাল, ওগুলো একটু করাবো। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য ফ্রি প্রশ্ন 108, আন্তর্জাতিক তারিখ রেখাটি প্রায় কোন মধ্যরেখা অনুসরণ করে? অপশন ক 75 ডিগ্রি পশ্চিম, অপশন খ 90 ডিগ্রি পূর্ব, অপশন গ 0 ডিগ্রি, অপশন গ 180 ডিগ্রি, অপশন ঘ। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখাটি প্রায় কোন মধ্যরেখা অনুসরণ করে? 180 ডিগ্রি মধ্যরেখা অনুসরণ করে। কত? 180 ডিগ্রি মধ্যরেখা অনুসরণ করে। নেক্সট প্রশ্ন 109, নদীর ধারে বলদ ধনুক হ্রদের গঠনের সবচেয়ে ভালো ব্যাখ্যা নিচের কোন কারণগুলি দেয়? অপশন ক বাইরের তীরে পার্শ্বীয় ক্ষয়, অপশন এবং ভেতরের তীরে জমাট বাঁধা, অপশন খ হিমবাহের পশ্চাৎপসারণ, অপশন নিম্নচাপ সৃষ্টি করে, নাকি টেকটোনিক কার্যকলাপের ফলে নদীর তলদেশের আকস্মিক উত্থান, নাকি টেকটোনিক উত্থান যা প্রবাহকে ব্যাহত করে? কোনটি? অপশন এই ক বাইরের তীরে পার্শ্বীয় ক্ষয় এবং ভেতরের তীরে জমাট বাঁধা। তাহলে নদীর ধারে বলদ ধনুক হ্রদের গঠনের সবচেয়ে ভালো ব্যাখ্যা নিজের কোন কারণ দেয়? বাইরের তীরে পার্শ্বীয় ক্ষয় এবং ভেতরের তীরে জমাট বাঁধা, অপশন ক। এই অশ্বক্ষাতি হ্রদ কিন্তু নদীর মাঝপথে পাওয়া যায়। অশ্বক্ষাতি হ্রদ এটি মিসিসিপি নদীতে পাওয়া যায়, আর আমাদের ভারতের গঙ্গাতে। এই মিসিসিপি নদীর অববাহিকা বলা হয় পাখির পায়ের মতো অববাহিকা, এটা কিন্তু মাথায় রেখে পরীক্ষা আসে। নেক্সট প্রশ্ন, আজকে আমাদের লাস্ট প্রশ্ন 110, ভারতের কোন ধরনের প্রাকৃতিক উদ্ভিদ শাল, সেগুন এবং বাঁশের মতো শক্ত কাঠের বনের জন্য পরিচিত? অপশন ক গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী বন, নাকি অপশন খ কাটা বন, নাকি অপশন গ গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বন, নাকি অপশন খ পাহাড়ি বন? অপশন এই ক গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী বন। তাহলে ভারতের কোন ধরনের প্রাকৃতিক উদ্ভিদ শাল, সেগুন, বাঁশের মধ্যে পাওয়া যায়? গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী বন। সরি, গলাটা একটু ভেঙে যাচ্ছে, শরীর একটু খারাপ মতো আছে। কাটাঝোপের বন, তাহলে কাটাঝোপের বন ভারতের শুষ্ক এবং আধা শুষ্ক অঞ্চলে পাওয়া যায়, এখানে বার্ষিক বৃষ্টিপাত 70 সেমি কম।
তাহলে কত সেমির কম হতে হবে বৃষ্টিপাত? 70 সেমির কম বার্ষিক বৃষ্টিপাত। এগুলোতে বাবলা, খেজুর, খেজুরির মতো গাছ রয়েছে যা খরা প্রতিরোধী এবং জল হ্রাস কমাতে কাঁটাযুক্ত। তাহলে কোন কোন গাছ খরা প্রতিরোধী? খেজুর, বাবলা। এই বন সাধারণত থর মরুভূমি এবং রাজস্থান, গুজরাট এবং হরিয়ানার কিছু অংশে পাওয়া যায়। তাহলে এই বন কোথায় পাওয়া যায়? মরুভূমি, রাজস্থান, গুজরাট, হরিয়ানার কিছু অংশে। আমি যে ফ্যাক্টগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আমি কিন্তু বারবার সে কথা বলছি, এখনো বলছি, খাতায় কিন্তু নোট ডাউন করবে অবশ্যই। আর যদি আমাদের খাতায় নোট ডাউন করতে না চাও তো আমাদের ফ্রি পিডিএফ আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে। প্রশ্ন সমূহ সব থাকবে ওখানে। ওখানে যাবতীয় রেলের খবর দেওয়া হয়, সবকিছু ওখানে দেওয়া হয় সবার আগে। তাহলে ক্রান্ত চিরহরিৎ বন কি? ক্রান্ত চিরহরিৎ বন সেই অঞ্চলে পাওয়া যায় যেখানে বার্ষিক বৃষ্টিপাত 200 সেমির বেশি। তাহলে ক্রান্তীয় চিরহরিৎ বনে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি লাগে। কত লাগে বার্ষিক? 200 সেমি। 200 সেমির বেশি লাগে। এখানে কিন্তু 70 সেমির কম লাগে, এটা কিন্তু মাথায় রেখো। এই কাঁটাঝোপের বনে 70 সেমির কম লাগে, কিন্তু চিরহরিৎ বনে 200 সেমির বৃষ্টিপাত বেশি লাগে। একটা স্বতন্ত্র শুষ্ক মৌসুমীর অভাবে এই বনগুলি সারা বছর সবুজ থাকে। তাহলে কোন বায়ুর অভাবে? মৌসুমী বায়ুর অভাবে। এগুলি পশ্চিম ঘাট পর্বতমালা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং উত্তর পূর্ব রাজ্যগুলির কিছু অংশে অবস্থিত। তাহলে কোথায় কোথায়? পর্বতমালায়, পশ্চিমঘাট পর্বতমালা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং উত্তর পূর্ব রাজ্যগুলিতে। এই গাছগুলোর মধ্যে কি কি গাছ আছে? যেমন মেহগনি, রোজউড এবং রাবার। তাহলে কি কি গাছ আমরা দেখতে পাই এই ক্রান্তীয় চিরহরিৎ বনে? মেহগনি, রোজউড এবং রাবার। তো আজকে আমি এখানে শেষ করলাম। নেক্সট প্রশ্ন, নেক্সট ক্লাস হবে আবার, ক্লাস নাম্বার 6 কালকে আসছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের এই ফ্রি পিডিএফ নিয়ে দেখলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। তো আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে ক্লাসটা, আর তোমরা কি ধরনের ক্লাস পেতে চাও সেই কমেন্টে জানাবে অবশ্যই কমেন্টে। আর তাড়াতাড়ি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।